একটু কল্পনা করুন, আপনি 100 জন তরুণ বেছে নিলেন। বয়স সবার মাত্র 20। শিক্ষা, সম্পদ, সুযোগ, সম্ভাবনা সব সমান। তারপর পরবর্তী 40টি বছর আপনি শুধু দেখতে থাকলেন। 40 বছর পর যখন তাদের চুলে পাক ধরেছে, মুখে বয়সের ছাপ পড়েছে আর বয়স পৌঁছেছে 60-এর দোরগোড়ায়, তখন আপনি যা দেখলেন সেটা আপনাকে স্তব্ধ করে দিল। সেই 100 জনের মধ্যে মাত্র একজন হয়েছেন সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়ালি ফ্রি, সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণ ঋণমুক্ত। 9 জন কিছুটা সচ্ছল বটে, কিন্তু পুরোপুরি স্বাধীন না। আর বাকি 90 জন সেই 60 বছর বয়সেও টাকার জন্যই কাজ করে যাচ্ছেন। রাতে বালিশে মাথা রাখলেও ঘুম আসছে না, কারণ মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি ভুলটা করলাম কোথায়? একটু থামুন, এই প্রশ্নটা একটু অনুভব করুন। একই শুরু, একই সুযোগ, একই সম্ভাবনা, তবু কেন এত বড় পার্থক্য? কেন মাত্র 1% মানুষ নিয়ন্ত্রণ করে পৃথিবীর 99% সম্পদ, আর 99% মানুষ ভাগ করে নেয় মাত্র 1% সম্পদ? জানলে অবাক হবেন, এই জটিল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি ছোট্ট ছবির মধ্যে। ভালো করে দেখুন, এই ছবিতে নেই কোনো বিলাসবহুল গাড়ি, নেই দামি পোশাক, নেই কোনো লাক্সারি লাইফস্টাইলের ছাপ। সত্যি বলতে এর চেয়ে ভালো পোশাক আমাদের অনেকের কাছেই আছে, অথচ এই দুজন মানুষের মোট সম্পদ 250 বিলিয়ন মার্কিন ডলার। এই সংখ্যাটা কতটা বড় একটু বুঝিয়ে বলি। শ্রীলঙ্কা, নেপাল, জামাইকা, মঙ্গোলিয়া, মালদ্বীপস, ইয়েমেন, তুর্কিস্তান, ফিজি এবং আফগানিস্তান, এই কয়েকটি দেশের মোট জিডিপি একসাথে যোগ করলেও এই সংখ্যায় পৌঁছানো যাবে না। এদের মধ্যেই একজন হলেন ওয়ারেন বাফেট, যিনি আজও থাকেন 1958 সালের সেই পুরনো বাড়িতে, চালান একটি সাধারণ গাড়ি, ব্যবহার করেন একেবারে সাধারণ একটি ফোন। কেন? কারণ তিনি এমন একটা সত্য বুঝেছিলেন যেটা ওই 90% মানুষ সারা জীবনেও বুঝতে পারে না। কেউ একজন একদম ঠিকই বলেছিলেন, ধনীরা চিন্তা করে কিভাবে টাকা থেকে টাকা বানাবো, আর গরিবরা চিন্তা করে কিভাবে টাকা খরচ করে ফাঁকা করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন 4টি শক্তিশালী নিয়ম যা আপনার চিন্তার গভীরে গিয়ে আঘাত করবে, এবং এই নিয়মগুলোই ঠিক করে দিতে পারে 40 বছর পর আপনি সেই 90%-এর দলে থাকবেন যারা রাতে ঘুমাতে পারে না, নাকি সেই এলিট 10%-এর মধ্যে যারা টাকাকে কাজে লাগান, টাকার জন্য কাজ করেন না। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নিয়ম 1। আমাদের প্রথম নিয়মটা বুঝতে হলে আপনাকে একটু পেছনে যেতে হবে, অনেক পেছনে, প্রায় 2000 বছর আগে, প্রাচীন রোমের দরবারে। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। নিরো নামের এক কিশোর মাত্র 16 বছর বয়সে বসে পড়ে পুরো রোম সাম্রাজ্যের সিংহাসনে। এত কম বয়সে এত বড় ক্ষমতা, স্বাভাবিকভাবেই মনে হয় ছেলেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু না। শুরুর কয়েক বছর সে এত সুন্দরভাবে রাজ্য চালালো, সাধারণ মানুষ মুগ্ধ হয়ে গেল। সবাই ভাবল এই ছেলে একদিন ইতিহাস বদলে দেবে, এবং সত্যিই সে ইতিহাস বদলে দিয়েছিল, তবে এমনভাবে যেটা কেউ স্বপ্নেও ভাবেনি। ঘটনা শুরু হয়েছিল সাবিনা নামের এক মেয়ের মায়াবী হাসি দিয়ে। সাবিনা শুধু দেখতে সুন্দর ছিল না, সে ছিল অসাধারণ বুদ্ধিমতী। রাজনীতির প্রতিটা চাল সে জানত। সে ধীরে ধীরে নিরোকে কাছে টানলো, প্রেমের জালে ফাঁসিয়ে নিল। কিন্তু সমস্যা একটাই, নিরো বিবাহিত, সাবিনাও বিবাহিত। তাই সাবিনা নিরোকে বারবার বলতো, তুমি পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারো, কিন্তু তোমার নিজের জীবনের সিদ্ধান্ত সেটা এখনো নেয় তোমার মা। কারণ সত্যি হলো, তার মায়ের অসাধারণ বুদ্ধিমত্তার কারণেই নিরো এত অল্প বয়সে সিংহাসনে বসতে পেরেছিল। তো বারবার একই কথা শুনতে শুনতে নিরোর ভেতরটা পুড়ে গিয়েছিল। সে তার মাকেও শত্রু ভাবতে শুরু করেছিল, এবং তারপর যা ঘটল তা ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়। নিরো পরিকল্পনা করল তার নিজের মাকে হত্যার। একটা ভাঙা জাহাজ বানালো যেটা মাঝ নদীতে ডুবে যাবে। তার মা মারা যাবেন, কেউ বুঝতেও পারবে না। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হলো। জাহাজ ডুবে গেল ঠিকই, কিন্তু মা সাঁতরে তীরে উঠে এলেন। তখন নিরো সরাসরি সৈন্য পাঠালো এবং নিজের মাকে হত্যা করল। এরপর তার নিজের স্ত্রী অক্টিভিয়া, মাত্র 20 বছর বয়সী একটি মেয়ে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠালো এবং হত্যা করল। কিছু কিছু ঐতিহাসিক লেখকদের মতে সে তার স্ত্রীর কাটামাথা সাবিনাকে এনে দেখিয়েছিল। তারপর 62 খ্রিস্টাব্দে নিরো সাবিনাকে বিয়ে করল। তখন তার কাছে সব ছিল, অর্থ, ক্ষমতা, প্রিয় নারী। কিন্তু প্রকৃতি বোধহয় ঠিক করেছিল তার অপকর্মের শাস্তিই পৃথিবীতেই দেবে। মাত্র 3 বছরের মাথায় সন্তান জন্মদানের সময় সাবিনাও মারা গেল। এরপর নিরো সম্পূর্ণ ভেঙে পড়ল, বেপরোয়া হয়ে গেল। রাজ্য জুড়ে খুঁজতে লাগলো সাবিনার মতো দেখতে কাউকে, কিন্তু পেল না। অবশেষে তার মতো দেখতে একটা ছেলেকে খুঁজে পেল। সেই ছেলের টেস্টিকলস সরিয়ে সাবিনার পোশাক পরিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত 68 খ্রিস্টাব্দে নিরোর বেপরোয়া আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে বিদ্রোহ করল। তার নিজের সৈন্যরাও তার পক্ষে লড়াই করেনি। বাধ্য হয়ে নিরো আত্মহত্যার পথ বেছে নিল, নিজেই নিজের জীবন শেষ করে দিল। একটু ভাবুন, এই মানুষটার কাছে কি ছিল না? ক্ষমতা ছিল, সম্পদ ছিল, পুরো রোম ছিল, তবু সে সব হারালো। কারণ একটাই, সে তার লাস্ট কন্ট্রোল করতে পারেনি, নিজেকে কন্ট্রোল করতে পারেনি। বলা হয় না, সম্পদ এবং সফলতার পথে যখন আপনি হাঁটতে শুরু করবেন, তখন শয়তান আপনাকে থামাতে নারী মোহে
ফেলবে। কথাতেই তো রয়েছে, নারী নেশা আর তাস, তিলে তিলে সর্বনাশ। ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, আই ডোন্ট লুক ফর 7 ফুট বার্স টু জাম্প ওভার, আই লুক ফর 1 ফুট বার্স আই ক্যান স্টেপ ওভার। অর্থাৎ অযথা লোভের পেছনে ছোটা নয়, নিজের সীমা চেনো, নিজেকে নিয়ন্ত্রণ করো। ধনী হবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত টাকার উপর নিয়ন্ত্রণ নয়, নিজের উপর নিয়ন্ত্রণ। এটাই সেলফ কন্ট্রোল, এটাই আত্মসংযম। নিয়ম 2, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কিন্তু রটসচাইল্ড কিংবা এপিস্টিন ফাইলসের নাম শোনেননি। এটা প্রায় অসম্ভব, কিন্তু আজ আমি আপনাকে বলবো কিভাবে একজন সাধারণ মানুষ পুরো পৃথিবীর অর্থনীতিতে প্রভাব ফেলেছিল এবং এমন একটা সিক্রেট কমিউনিটি তৈরি করেছিল যেটা কোনো দেশ, বর্ডার, মহাদেশ, রাজনীতি কিংবা অর্থনৈতিক বেড়াজালের উপরে ছিল। যা জানলে সত্যিই অবাক হবেন। 1780-র দিকে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে একটা নির্দিষ্ট এলাকা ছিল যেখানে ইহুদিরা বাস করত। সেই এলাকারই একজন মায়ার রটসচাইল্ড। তিনি তখন একটা ছোট্ট কাস্টিং হাউস চালাতেন, স্থানীয় ব্যবসায়ীদের ছোট ছোট লোন দিতেন, অর্থাৎ সাধারণ একজন মানুষ। কিন্তু তার মাথায় ছিল অসাধারণ এক দূরদৃষ্টি। তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ তৈরির মাধ্যম হবে যুদ্ধ, এবং যুদ্ধ থেকে সুবিধা নিতে হলে তার দরকার একটাই জিনিস, নলেজ, অর্থাৎ কোনো কিছু ঘটার আগেই কি ঘটতে চলেছে তা জানার ক্ষমতা। এজন্য তিনি তার নেটওয়ার্ক বাড়াতে লাগলেন। তার 5 ছেলেকে পাঠালেন 5টি আলাদা ইউরোপিয়ান রাজধানীতে, লন্ডন, প্যারিস, ভিয়েনা, নেপলস, ফ্রাঙ্কফুর্ট। ধীরে ধীরে রটসচাইল্ডের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী হয়ে উঠল যে সে সময় যাই ঘটত সরকারের কাছে পৌঁছানোর পুরো 24 ঘন্টা আগে তার কাছে চলে আসত, এবং এই নলেজই একদিন ইতিহাস বদলে দিল। 1815 সাল, ব্যাটেল অফ ওয়াটারলু, যেখানে অবশেষে নেপোলিয়নকে হারানো গিয়েছিল। তো নেপোলিয়নের পরাজয়ের খবর সরকারের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই রটসচাইল্ডের কাছে এসে গেল। তিনি দেরি করলেন না, দ্রুত ব্রিটিশ সরকারের সমস্ত বন্ড কিনে নিলেন। পরদিন যখন সরকার পাবলিকলি ঘোষণা করল ব্রিটেন জিতে গেছে, নেপোলিয়ন পরাজিত, তখন ব্রিটিশ বন্ডের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল এবং রটসচাইল্ড রাতারাতি পরিণত হলেন বিলিয়নিয়ারে। এটাই ইনফরমেশনের পাওয়ার। যে যত দ্রুত জানতে পারবে সে তত দ্রুত টাকা কামাবে। একটু ভাবুন, যদি আপনি আগে থেকে জানতে পারতেন বাজেটে কোন পণ্যের দাম বাড়বে, কোন শেয়ারের দাম আগামীকাল চড়বে, কোন সেক্টরে বিনিয়োগ করলে 5 বছরে 10 গুণ রিটার্ন আসবে, তাহলে কি আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হতো? ইভেন ইন্ডিয়াতে এমন কিছু ইনভেস্টর রয়েছেন যারা ডুবতে থাকা শেয়ার কিনলেও সেই শেয়ারের প্রাইস পরক্ষণে বেড়ে যায়। অনুমান করা হয় তারাও গুপ্তভাবে এই নলেজ পাওয়ারকে কাজে লাগাচ্ছেন, কারণ এত বড় পৃথিবী, এত মানুষ, এদের মাঝে এমন মানুষ তো অবশ্যই আছে যাদের কাছে ইনফরমেশন লিক হচ্ছে। তাই পাওয়ার প্রথমে ছিল তলোয়ারে, তারপর এলো সোনায়, এখন পাওয়ার ইনফরমেশনে। ওয়ারেন বাফেট বলেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, অর্থাৎ যত বেশি জানবেন তত বেশি কামাবেন। এরপর রটসচাইল্ড এই নলেজকে কাজে লাগিয়ে প্রতিটা যুদ্ধ থেকে সুবিধা নিতে থাকলেন এবং এমন একটা কমিউনিটি তৈরি করলেন যার ক্ষমতা ও প্রভাব চিন্তারও বাইরে। সেই কমিউনিটির অনেক তথ্য আপনারা এপিস্টিন ফাইলসের মাধ্যমে জানতে পেরেছেন। যাই হোক, আমি এখন পর্যন্ত যা বলছি এই প্রতিটা কথাই ঐতিহাসিক নিয়াল ফার্গুসনের বইয়ে সম্পূর্ণরূপে ডকুমেন্টেড। তাহলে দ্বিতীয় নিয়মটা দাঁড়ালো কি, যে আগে জানে সে আগে যেতে। নলেজ শুধু পড়াশোনার জন্য নয়, নলেজ হলো পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় বিনিয়োগ, সবচেয়ে বড় সম্পদ। তাই সঠিক মানুষের সাথে থাকুন, সঠিক তথ্য আগে পান এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিন। নিয়ম 3, এই গল্পটা একটু অদ্ভুত, একটু হাস্যকরও বটে, কিন্তু শেষ পর্যন্ত গেলে বুঝবেন এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ জীবন দর্শন। এক বিলিয়নিয়ার মৃত্যুশয্যায় শুয়ে আছেন, পাশে বসা তার একমাত্র ছেলে। তিনি ছেলেকে ডেকে বললেন, আমি মারা গেলে সবাইকে বলবে আমার মৃত্যু হয়েছে এইডসে। ছেলে চমকে উঠল, বাবা এটা কি বলছেন? মানুষ তো আপনার সম্পর্কে ভুল ধারণা রাখবে, সম্মান থাকবে না। বাবা শান্তভাবে হাসলেন, এরপর বললেন, যখন মানুষ জানবে আমি এইডসে মারা গেছি, তখন পৃথিবীর কোনো পুরুষ তোমার মাকে বিয়ে করতে সাহস পাবে না, তোমার আর কোনো ভাই বোন হবে না, এবং আমার সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হবে তুমি। এরপর কয়েক বছর চলে গেল, সেই ছেলে বড় হলো এবং তার ঘনিষ্ঠ এক বন্ধুকে 80 লাখ টাকা ধার দিল। কোনো কাগজ নেই, কোনো প্রমাণ নেই, শুধু বিশ্বাস, এবং সেই বিশ্বাসই ভাঙল। বন্ধু টাকা নেওয়া অস্বীকার করলো। ছেলেটা দিশেহারা হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল বাবার কথা। এই মুহূর্তে বাবা থাকলে কি করতেন? বাবা ছিলেন ক্রিটিক্যাল চিন্তার মানুষ, তাই তার সমাধানও হবে ক্রিটিক্যাল। ছেলেটা বন্ধুকে মেসেজ পাঠালো, আমি যে 1,20,00,000 টাকা দিয়েছিলাম সেটা কখন ফেরত দিচ্ছ? বন্ধু সঙ্গে সঙ্গে জবাব দিল, কি 1,20,00,000? আমি তো তোমার থেকে মাত্র 80 লাখ নিয়েছিলাম। ব্যাস, প্রমাণ চলে এলো নিজে থেকেই এবং পাওনা টাকা ফেরত পেল। গল্পটা সাধারণ, কিন্তু শিক্ষাটা অসাধারণ। যখন সোজা আঙ্গুলে কাজ হয় না, তখন আঙ্গুল বাঁকাতে হয়। ধনীরা এটা জানে, তারা রিস্ক নেয়, ভিন্নভাবে চেষ্টা করেন, প্রচলিত পথে না হাঁটলেও লক্ষ্যে পৌঁছান। কিন্তু আমরা সাধারণ মানুষ সবসময় সরল পথে হাঁটি, আবেগে সিদ্ধান্ত নেই, আর তাই বারবার ঠকি। ধনী আর গরিবের মধ্যে শুধু টাকার পার্থক্য নেই, পার্থক্যটা চিন্তার গভীরতায়। ওয়ারেন বাফেট বলেন, ইটস
not necessary to do extraordinary things to get extraordinary results. অর্থাৎ অসাধারণ ফলাফলের জন্য সবসময় অসাধারণ কিছু করতে হয় না, শুধু দরকার একটু গভীরে ভাবার সাহস, একটু ভিন্নভাবে দেখার চোখ। এটাই ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাই বুদ্ধিমানের চিন্তা। নিয়ম 4। সারা জীবন একটা কথা শুনে এসেছি আমরা, সব বল এক ঝুড়িতে ফেলো না। ফাইন্যান্সের সবচেয়ে বড় সূত্র হিসেবে এই কথাটা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে। প্রতিটা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বলেছেন, প্রতিটা বইয়ে লেখা আছে। কিন্তু আজকের শেষ নিয়মটা এই চিরচেনা সূত্রকে সরাসরি চ্যালেঞ্জ করে। একটু মনোযোগ দিয়ে শুনুন। ধরুন আপনার দলে আছে এমবাপ্পে, পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার। এখন যদি আপনি তাকে বিক্রি করে দেন এবং সেই টাকায় কিনে আনেন অ্যাভারেজ মানের 20 জন অ্যাটাকিং প্লেয়ার, তাহলে কি আপনি লাভবান হবেন? না, বরং সর্বনাশ করবেন। ঠিক এই ভুলটাই আমরা করি আমাদের নিজেদের জীবনে। যদি আপনি 2 বিজনেস ভালোভাবে বোঝেন, তাহলে সেই 2টা না করে আপনি আরো 20টা বিজনেসে ঝাঁপিয়ে পড়েন। ফলাফল কোনোটাই ঠিকমতো হয় না। এখন একবার সত্যিকারের বিলিয়নিয়ারদের দিকে তাকান। বিল গেটস মাইক্রোসফট, মার্ক জাকারবার্গ ফেসবুক, ইলন মাস্ক টেসলা, ওয়ারেন বাফেট শেয়ার মার্কেট। এদের প্রত্যেকে একটা মাত্র জিনিসের ওপর ভর করে তাদের পুরো সাম্রাজ্য গড়েছেন। তারপর সেখান থেকে ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী ডাইভার্সিফাই হয়েছেন। একটু ভাবুন, ওয়ারেন বাফেটকে যদি অন্য কোনো বিজনেসে নিয়ে যান, তাহলে তার অর্ধবয়সের মানুষ তাকে সোজা গিলে ফেলবে, কারণ তিনি শেয়ার মার্কেটে পৃথিবীর সেরা। এখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ওয়ারেন বাফেট নিজেই বলেছিলেন, ইফ ইউ হ্যাভ বিন প্লেইং পোকার ফর হাফ অ্যান আওয়ার অ্যান্ড ইউ স্টিল ডিডেন্ট নো হু দ্য প্যাস্টি ইজ, ইউ আর দ্য প্যাস্টি। অর্থাৎ যদি 30 মিনিট কোনো খেলা খেলার পরও বুঝতে না পারেন বোকাকে, তাহলে সম্ভবত বোকা আপনি। বিলিয়নিয়াররা প্রতিটা জিনিসে এক্সপার্ট নন, তারা শুধু একটা জিনিসে সবার চেয়ে ভালো, এবং সেই একটা জিনিসকে তারা আঁকড়ে ধরেন পুরো শক্তি দিয়ে। তবে হ্যাঁ, যদি আপনি এখনো বুঝতে না পারেন কোন খেলায় আপনি সেরা, তাহলে বিভিন্ন জায়গায় চেষ্টা করুন, বিভিন্ন ঝুড়িতে বল রাখুন, এটাতে দোষের কিছু নেই। কিন্তু যেদিন বুঝতে পারবেন কোন একটা খেলায় আপনি সত্যিই ভালো, সেদিন আর পেছনে তাকাবেন না, সমস্ত শক্তি ঢেলে দিন সেই একটা জায়গায়, একজন বিলিয়নিয়ারের মতো। এটাই কনসেন্ট্রেশন অফ এক্সিলেন্স, এটাই সেরাদের সূত্র। এখন যদি আমরা 4টা নিয়ম একসাথে দেখি। নিয়ম 1, নিজেকে নিয়ন্ত্রণ করো। নিয়ম 2, যে আগে জানে সে আগে যেতে। নিয়ম 3, গভীরে ভাবো, ভিন্নভাবে ভাবো। নিয়ম 4, একটাতে সেরা হও সব দিয়ে। এই 4টা নিয়মই ঠিক করে দেয় 40 বছর পর আপনি সেই 90% দলে থাকবেন নাকি সেই এলিট 10%-এর মধ্যে। সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ।